পরীক্ষা কবে হতে পারে এইটাই সবচেয়ে ভাইটাল কথা এই মুহূর্তে। বাবা মায়ের নাম একরকম এবং বাবা মায়ের আইডি কার্ডে বাবা মায়ের নাম ভিন্ন রকম। একজন প্রার্থী একসাথে কয়টা ক্যাডার পছন্দ করতে পারবে? আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস প্রত্যাশী, আপনারা যারা বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আগামী 47তম বিসিএস পরীক্ষা দিতে চাচ্ছেন, এই পরীক্ষার তারিখটা কেন পেছালো এবং পরীক্ষার পেছনে কারণটা কি ছিল, এই পরীক্ষার আবেদনের তারিখ পেছানোর এবং পরীক্ষা কবে হতে পারে, এই একটা প্রশ্ন আপনাদের থাকে। এছাড়া বিশেষ সাজেশন বলতে আবেদনের ক্ষেত্রে বিশেষ সাজেশন, এই সাজেশন মানে কিন্তু আমাদের টোটাল সমগ্র বিষয় নিয়ে সাজেশন না। এই সাজেশনটা হলো শুধুমাত্র আবেদনের ক্ষেত্রে আপনাদের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর সাজেশন বা প্রশ্নগুলোর উত্তর। আপনাদের বাছাইকৃত 20টা প্রশ্ন নিয়েছি, যেই প্রশ্নগুলো অ্যাভেইলেবল সবাই করে থাকেন, এরকম বাছাইকৃত 20টা প্রশ্নের উত্তর আমরা দিব। তো বিসিএস পরীক্ষা কেন পেছালো এটার কথা প্রথমেই যদি আমি বলি, তাহলে প্রথম কথা হলো টেকনিক্যাল তো ওনাদের কিছু কারণ আছেই পিএসসির। এরপরে আরেকটা কারণ হলো কিছু পরীক্ষা অনার্সের এখনো শেষ হয়নি, ওনাদের পরীক্ষা শেষ হতে আরো অন্তত 1 মাস বা 2 মাস সময় লেগে যাবে, এই জন্য পরীক্ষার ডেট পিছিয়েছে। তো পরীক্ষার ডেটটা মূলত কেমন ছিল? পরীক্ষার ডেটটা প্রথমত ছিল বিসিএস এ অ্যাপ্লাই করার ডেট, বিসিএস এ আবেদন করার যে তারিখ, প্রথমবার সর্বশেষ তারিখ ছিল 30 ডিসেম্বর 2024, পরবর্তীতে পিছিয়ে করা হলো 30 জানুয়ারি 2025, পরবর্তীতে এখন বর্তমানে সর্বশেষ আবেদনের ডেট হলো 27 ফেব্রুয়ারি 2025। এই 3 দফায় হলো বিসিএস এ আবেদনের শেষ তারিখ পেছানো হয়েছে। 3 দফায় বিসিএস এ আবেদনের তারিখ পেছানো হয়েছে। তো এই আবেদনের তারিখটা পেছানোর পেছনে প্রথম কারণটা হলো, 1 নম্বর কারণ বিসিএস এ পেছানোর পেছনে 1 নম্বর কারণ হলো, প্রথম যখন আবেদন শুরু হয় তখন এই যে টাকা পয়সা রিলেটেড একটা ঝামেলা থাকে। বলা হয় যে এখন থেকে আপনাদের ফার্স্ট ক্লাস বা নবম শ্রেণীর চাকরিগুলোর ক্ষেত্রে আবেদন ফি হবে 200 টাকা, কিন্তু এখন পর্যন্ত যখন আবেদনটা শুরুর ডেট ছিল ওই শুরুর তারিখ পর্যন্ত আবেদনের ফি সংক্রান্ত কোনো গেজেট হয় নাই, যার কারণে আবেদনের ফি 200 টাকা করাটা ওনাদের জন্য পসিবল হয় নাই। আর এইটা করার গেজেটের অপেক্ষা করতে গিয়ে তখন আবেদনটা পিছিয়ে যায় এবং আবেদনের স্থগিত রাখা হয়, আবেদন করার তারিখটা স্থগিত করে দেওয়া হয়, পরবর্তীতে আবার নতুন করে আবেদনের ডেট দেওয়া হয় এবং আবেদনের লাস্ট ডেট করা হয় 30 ডিসেম্বর 2024। পরবর্তীতে ওইখান থেকে পিছিয়ে আবেদনের লাস্ট ডেট করা হয়েছিল 30 জানুয়ারি 2025 এবং তারপরে সর্বশেষ আমরা দেখলাম এই 3-4 দিন আগে আবেদনের লাস্ট ডেট দেওয়া হয়েছে 27 ফেব্রুয়ারি 2025। এখন আসেন 27 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আবেদন করা যাবে এই 47তম বিসিএস এর আবেদন। এখন 47তম বিসিএস এর আবেদন এটা পিছালো কেন, এটা আশা করি বুঝতে পেরেছেন। এর বাইরে আরেকটা আপনার ইনফর্মাল কথা বলি, সেটা হলো, একটা তো ফর্মাল কথাবার্তা, ইনফর্মাল কথা হলো বিসিএস এ লাস্ট 20 তারিখ পর্যন্ত আবেদন ছিল 60,000 সামথিং, 60,282টা পদ, সম্ভবত 60,282টা অ্যাপ্লিকেশন পড়েছিল, 60,282টা অ্যাপ্লিকেশন পড়েছিল এইবারের বিসিএস এ 20 তারিখ পর্যন্ত। ওই কারণে ওনারা আবারও 20 তারিখের পরে ডিসিশন নিয়ে এটা পিছিয়েছে। এটা হলো ইনফর্মাল কথা, এটা ফর্মালি ধরবেন না। হ্যাঁ, তো 60,000 আবেদন মানে কিন্তু বেশি না। বিসিএস এ যাবৎকালে ইতিহাসের সর্বোচ্চ আবেদনের সংখ্যা ছিল 4,75,000, 4,75,000, এটা ছিল বিসিএস এ যাবৎকালে ইতিহাসের সর্বোচ্চ আবেদন। এটা ছিল 41তম বিসিএস এর সময়কার আবেদনের পরিমাণ। 41তম বিসিএস এ 4,75,000-এর বেশি আবেদন পড়েছিল, আর এবার 1.5 মাস বসে আবেদন পড়েছিল মাত্র 60,000 প্লাস। তো এখন এই আবেদনটা আসলে কতটুকু হতে পারে, কি হয় না হয় আমি জানি না, তো দেখতে থাকেন। এখন আসেন আপনাদের এই পরীক্ষাটা কবে হতে পারে এইটা নিয়ে আমরা কথা বলবো। তো পরীক্ষা কবে হতে পারে এইটা সম্পর্কে যদি আপনি বুঝতে চান তাহলে কয়েকটা জিনিস আপনাকে জানতে হবে, যে বিসিএস পরীক্ষা কয় ধাপে হয়, তাহলে আপনারাই বুঝতে পারবেন এবং আমি এটা একেবারে সুন্দরভাবে জিনিসগুলো আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করতেছি। পরীক্ষা কেন পেছালো এটা আশা করি বুঝতে পেরেছেন, এবং পরীক্ষা পেছানোর সবচেয়ে বড় কারণটাই হলো এইটা যে আপনারা আবেদন করেন না। আপনাদের মধ্যে কতজন এখন পর্যন্ত আবেদন করেছেন একটু কমেন্টে বলেন তো, কতজন এখন পর্যন্ত আবেদন করেছেন আপনারা। নেক্সট আসেন পরীক্ষা কবে হতে পারে, এইটাই সবচেয়ে ভাইটাল কথা এই মুহূর্তে, এবং বিশেষ সাজেশনস যেটা আছে যে কি কি করবেন বা কি কি আপনাদের প্রশ্ন থাকে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো দেখেন আপনার পরীক্ষা কবে হতে পারে এইটা সম্পর্কিত যে কথা, এখানে প্রথম কথা হলো
বিসিএস এর এই সমগ্র নিয়োগ প্রক্রিয়াটা কেমন হয়। টোটালি এখানে 1 নাম্বার ধাপ থেকে 12 নাম্বার ধাপ পর্যন্ত টোটাল 12টা তারিখের প্রতি আমাদেরকে তাকায় থাকতে হয়। 12টা তারিখ বিসিএস এর টোটাল তারিখ হলো 12টা। আপনারা একটু বলেন তো বিসিএস এর আবেদনের ফি এই মানে আবেদনের শেষ তারিখ 3 বার কেন পেছালো? আপনাদের কি মনে হয়? আমি তো আমারটা বললাম ফরমাল এবং পিএসসির চেয়ারম্যানের কথা যে কিছু পরীক্ষা সেশন জটের কারণে আটকে গেছে, এই আন্দোলন এবং অন্যান্য কারণে কিছু আবেদন আটকে মানে কিছু পরীক্ষা শেষ হয় নাই, ফলে ওনারা অল্পের জন্য এই আবেদন করার সুযোগটা থেকে বঞ্চিত হবেন, ওই জন্য ওনারা পিছিয়েছেন। এছাড়া আপনাদের আনঅফিসিয়ালি আর কি কি কারণ মনে হয় যে জন্য আর কি আবেদনটার পেছানো হয়েছে শেষ তারিখ আবারও? আপনার কি মনে হয়? তো আসেন এইখানে দেখেন, নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথমে আসে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্বিতীয়ত আবেদন শুরু হয় এবং আবেদন শেষ হয়। এখন যেরকম চলতেছে আবেদনের শুরু এবং শেষ একটা তারিখ, আবেদন যেদিন শেষ হবে, যেমন আপনাদের এইবার শেষ হবে 27 ফেব্রুয়ারি আবেদন শেষ হবে, 27 ফেব্রুয়ারি 2025 আবেদন শেষ হবে। তারপরে কাজ হবে প্রিলিমিনারি পরীক্ষার একটা তারিখ আপনাদেরকে দিবে। এখন প্রিলিমিনারি পরীক্ষার তারিখ দেওয়ার আগে কি কি ধাপ থাকে সেইটাই আমি বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। আরেকটা হলো নিয়োগ বিজ্ঞপ্তিটা শুরু হয় কবে? নিয়োগ বিজ্ঞপ্তি প্রতি বছর 1 নভেম্বর আসার কথা, প্রতি বছর 1 নভেম্বর ফরমালি ওনারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। কখনো কখনো মানে 1 নভেম্বর বয়স ধরে আর বিজ্ঞপ্তি দেয় 30 নভেম্বর, সরি 1 নভেম্বর বয়স ধরে আর 30 নভেম্বর দেয় হলো বিজ্ঞপ্তি, 30 নভেম্বর অথবা হলো আপনার 1 ডিসেম্বর এই সময় দেয় বিজ্ঞপ্তি ইউজুয়ালি। তো এইখান থেকে শুরু হয়ে আবেদন শেষ হওয়ার পরে, এবার তো আপনাদের ছিল 24 সালে, আবেদন শেষ হওয়ার পরে কি কি ধাপ থাকে সবগুলো ধাপ বলবো এবং সবগুলো ধাপের কতটুকু সময় লাগে বিগত বিসিএস এর সাপেক্ষে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। চলেন, প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পড়বে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো এই প্রিলিমিনারি পরীক্ষা ওই তারিখ অনুযায়ী হবে, হওয়ার পরে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। অন্তত প্রিলিমিনারি পরীক্ষার তারিখ থেকে আরো 3 থেকে 4 মাস সময় লাগে, কখনো কখনো এটা 1 মাসেও হয়ে যায়, যেমন লাস্ট 2টা বিসিএস এ 1 মাসের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দিয়ে দিয়েছে। এরপরে লিখিত পরীক্ষার তারিখ দিবে, এরপরে আপনার লিখিত পরীক্ষার ফলাফল দিবে, তারপরে লিখিত পরীক্ষার তারিখ দিলে পরীক্ষা নেওয়া শেষ হলে তারপরে লিখিত পরীক্ষার ফলাফল দেওয়ার পরে মৌখিক পরীক্ষার তারিখ দিবে ভাইবা পরীক্ষার, এবং ভাইবা পরীক্ষার তারিখের পরে ভাইবার ফলাফল দিবে যেটা হলো চূড়ান্ত ফলাফল, এবং এইটাই হলো সুপারিশ। এরপরে মেডিকেল টেস্টের ডেট দেয়, মেডিকেল টেস্ট শেষ হলে এরপরে চলতে থাকে পুলিশ ভেরিফিকেশন, এবং পুলিশ ভেরিফিকেশন শেষ হলে ফাইনালি আসে গেজেট। ফাইনালি যখন গেজেট প্রকাশিত হয় ওই গেজেটে জয়েনিং এর তারিখ দেওয়া থাকে, এবং জয়েনিং এর তারিখ অনুযায়ী আপনি যেই তারিখ থাকবে ওই তারিখে গিয়ে চাকরিতে যোগদান করতে পারবেন। এবার আসেন এই ক্ষেত্রগুলোতে অর্থাৎ এই ধাপগুলো অতিক্রম করতে সাধারণত কতটুকু সময় লাগে আমি একটা বিসিএস সাপেক্ষে আপনাদেরকে বলি, সেটা হলো 40তম বিসিএস সাপেক্ষে। তখন তো আসলে ওরকম বড় কোনো আহামরি কিছুই ছিল না, এই 40তম বিসিএস এর সাপেক্ষে আপনাদেরকে বলি, তাহলে আপনারা সময়টা ওভারঅল বুঝতে পারবেন। এবং এরপরে আপনাদের যত প্রশ্ন আছে, কি কি প্রশ্ন নিয়ে আজকে আমরা কথা বলবো সেগুলো একটু দেখাই আসি আপনাদেরকে। 1 নম্বরে আবেদনে যদি কোনো ভুল হয় তাহলে কি করবেন, ডিগ্রি পাশ করে বিসিএস দেওয়া যায় কিনা, আবেদনের সময় পাশের সাল কোনটি দিবেন, এরপরে শুধু জেনারেল নাকি জেনারেল টেকনিক্যাল বোথ ক্যাডার চয়েস দিবেন, এরপরে টেকনিক্যাল ক্যাডার সবার শেষে দিবেন নাকি মাঝখানে দেওয়া যায়, এরপরে সিজিপিএ অনেক কম হলে শিক্ষা ক্যাডারে আবেদন করা যায় কিনা, এরপরে মাস্টার্স না করা থাকলে শিক্ষা ক্যাডার চয়েস দেওয়া যায় কিনা, মাস্টার্স যদি না করেন তাহলে শিক্ষা ক্যাডার চয়েস দিতে পারবেন কিনা, এরপরে হলো নিজের নাম বা মা বাবার নামের বানানে সার্টিফিকেট এবং এনআইডি কার্ডের মধ্যে যদি অমিল থাকে সেইটার ক্ষেত্রে সমস্যা হবে কিনা, তারপরে হলো নিজের আইডি কার্ডে বাবা মায়ের নাম একরকম এবং বাবা মায়ের আইডি কার্ডে বাবা মায়ের নাম ভিন্ন রকম, এরপরে হলো শারীরিক উচ্চতা বা আকার আকৃতির কারণে মেডিকেল টেস্টে কেউ বাদ পড়ে কিনা, বিসিএস পরীক্ষায় এপিআর প্রার্থী বলতে মূলত কাদেরকে বোঝায় এবং এপিআর প্রার্থী কারা, আপনি এপিআর এর মধ্যে পড়বেন কিনা, এরপরে চয়েসের ক্ষেত্রে পররাষ্ট্র ক্যাডার কোথায় রাখবেন অথবা পররাষ্ট্র ক্যাডার বা অন্যান্য ক্যাডার চয়েস লিস্টে রাখার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আছে কিনা, এরপরে আমরা আলোচনা করব পুলিশ ক্যাডার চয়েস দিলে এর জন্য আলাদা কোনো শারীরিক যোগ্যতা, পালোয়ানের মতো বডি ফিটনেস এগুলো থাকার প্রয়োজন আছে কিনা, চশমা ব্যবহার করলে মেডিকেল টেস্টে বাদ দেয় কিনা, এরপরে হলো একজন প্রার্থী একসাথে কয়টা ক্যাডার পছন্দ করতে পারবে সর্বোচ্চ, তারপরে হলো প্রিলিমিনারি পরীক্ষায় পাশের পরে যে পরীক্ষার কেন্দ্র আর পরিবর্তন করার সুযোগ আছে কিনা, তারপরে আলোচনা করব স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা এক হবে নাকি ভিন্ন ভিন্ন দিলে ভালো হবে।
বিসিএস আবেদনের ছবি তোলার ক্ষেত্রে হিজাব ব্যবহার করা যায় কিনা বা অন্য কোনো বাধ্যবাধকতা ছবির ক্ষেত্রে আছে কিনা, পুরুষ এবং মহিলা উভয়েরটা। এরপরে হলো ওজন উচ্চতা সামান্য কম থাকলে পছন্দের ক্যাডার থেকে বাদ দিয়ে দিবে কিনা। দেখা গেল যে আমার হাইট 5 ফিট 3 ইঞ্চি বা 5 ফিট 2.5 ইঞ্চি বা 5 ফিট 2 ইঞ্চি, আমি যদি পুলিশ ক্যাডার পাই তাহলে কি আমাকে পুলিশ ক্যাডার থেকে বাদ দিয়ে দিবে নাকি পুলিশ ক্যাডারে রাখবে। এরপরে আছে বর্তমান কর্মস্থান, এটা আবেদনে উল্লেখ করার কোনো বাধ্যবাধকতা আছে কিনা, যে আমি বর্তমানে এনটিআরসিএ থেকে সুপারিশপ্রাপ্ত আছি, আমি বর্তমানে প্রাইমারি স্কুলে কর্মরত আছি বা আমি একটা বেসরকারি জবে কর্মরত আছি, তো এই বর্তমান কর্মস্থান আবেদনের ক্ষেত্রে উল্লেখ করবেন কিনা। এই প্রশ্নগুলো নিয়েই আমরা মূলত উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে চলেন একটা বিসিএস এ টোটাল প্রসেসটা কি হয় এবং এই প্রসেসের ক্ষেত্রে আপনাদের পরীক্ষা কবে হতে পারে। আমি বলেছিলাম যে এই প্রশ্নগুলো সবগুলো প্রশ্নের আমি উত্তর দিব, একটু আমাকে সময় দিবেন এবং ধৈর্য ধরে সাথে থাকবেন, পাশাপাশি এই লাইভটা শেয়ার করে দিবেন যাতে যারা আবেদনকারী আছে ওনারাও এই তথ্যগুলো সম্পর্কে জানতে পারেন। তো বিসিএস এর সমগ্র নিয়োগ প্রক্রিয়া 40তম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল 11ই সেপ্টেম্বর 2018। 40তম বিসিএস এ আমি দেখাচ্ছি, দেখে আপনারা বলেন যে সময় বেশি লাগে নাকি কম লাগে। 11ই সেপ্টেম্বর 2018 এই দিন হয় এই ইটের নিয়োগ বিজ্ঞপ্তি। এরপর আবেদন ধরেন একটা তারিখে এক্সাক্ট শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে এটার প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল 3রা মে 2019। 3রা মে 2019, অর্থাৎ দেখেন আবেদন শুরু হয়েছিল 18 সালে, সার্কুলার হয়েছে 19 সালে পরীক্ষা হয়েছে এবং এটা ছিল 18 সালের সেপ্টেম্বর মাসে, পরীক্ষা ছিল মে মাসে, 19 সালের মে মাসে। তারপরে দেখেন এই পরীক্ষার পরে লিখিত পরীক্ষা হয়েছিল 4 থেকে 8 জানুয়ারি। প্রিলির ফলাফলের পরে লিখিত পরীক্ষা হয় 4 থেকে 8 জানুয়ারি পর্যন্ত, 5 দিন একটানা পরীক্ষা চলে। এটা ছিল 2020 সালে। লিখিত পরীক্ষা হয়েছিল 2020 সালে 4 থেকে 8 জানুয়ারি 2020 এবং এই লিখিত পরীক্ষার ফলাফল দিয়েছিল 40তম বিসিএস এর ক্ষেত্রে এবং মোটামুটি এটা সব বিসিএস এর ক্ষেত্রেই একই, সব বিসিএস এর ক্ষেত্রেই এরকমই সময় লাগে। 4 থেকে 8 জানুয়ারি 2020 পর্যন্ত লিখিত পরীক্ষা চলে এবং লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরে এটার ফলাফল লিখিত পরীক্ষার 27 ফেব্রুয়ারি 2021 এটার লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। 27 ফেব্রুয়ারি 2021 এটার লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় এবং লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরে ভাইবার ডেট দেয়। দেখেন 18 সালের সার্কুলার, 19 সালে প্রিলিমিনারি পরীক্ষা, 20 সালে লিখিত পরীক্ষা, 21 সালে লিখিত পরীক্ষার ফলাফল। তারপরে আরেকটু সামনে গেলে হয় আপনার মৌখিক পরীক্ষার তারিখ দিছে, মৌখিক পরীক্ষা চলছে এবং মৌখিক পরীক্ষা চলার পরে মৌখিক পরীক্ষার যে ফলাফল ওইটাই হলো চূড়ান্ত ফলাফল এবং এইটাই হলো চূড়ান্ত সুপারিশ এবং চূড়ান্ত সুপারিশ করা হয় 30 মার্চ 2021 নাকি 22 বলেন পারলে। 30 মার্চ 2021 নাকি 22 সালে সুপারিশ করছে, আইডিয়া করেন। 2022 সালে 30 মার্চ 2022 সালে চূড়ান্ত সুপারিশ করেছে। 30 মার্চ 2022 সালে চূড়ান্ত সুপারিশ করছে। এরপরে হলো গেজেট, পুলিশ ভেরিফিকেশন এবং চাকরিতে যোগদান পর্যন্ত মোটামুটি এটা ডিসেম্বর মাস পর্যন্ত গিয়ে ঠেকছে 2022 সালের, অর্থাৎ 2018 সালের সার্কুলারে জয়েনিং এর পরে হাতে বেতন পাওয়া পর্যন্ত সময় লেগেছে মাঝখানে 2022 সালের ডিসেম্বর পর্যন্ত, প্রায় আপনার 4 থেকে 4.5 বছর মাত্র, 4 থেকে 4.5 বছর মাত্র। আর 43তম বিসিএস আমি যেটা জয়েন করলাম এটা ছিল 2020 সালের সার্কুলার, আজকে 2025 সালের জানুয়ারি মাসের 15 তারিখে এসে এইখানে আমি আবেদন করে জয়েন করতে পেরেছি। তো আপনারা যারা বিসিএস পরীক্ষা দিবেন এই সময়টা আপনাদেরও মোটামুটি ধরে রাখতে পারেন। এখন 2025 সাল, আপনারা 2026-27 শেষ নাগাদ হয়তোবা 47তম বিসিএস এ জয়েন করতে পারবেন। এই জন্য যাদের হাতে অন্য কোনো অপশন নাই তারা পাশাপাশি অন্য যে কোনো একটা চাকরির জন্য প্রিপারেশন পাশাপাশি নেবেন। এটা ব্যাংক হতে পারে, 11 থেকে 20 গ্রেড হতে পারে, প্রাইমারি হতে পারে, নিবন্ধন হতে পারে। পাশাপাশি একটা চাকরি থাকলে বিসিএসটা এই লং জার্নি ধরে রাখা পসিবল হয়, আর না হয় লং জার্নিতে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো এখন আসেন আমাদের প্রশ্নোত্তরগুলোতে আমরা চলে যাচ্ছি, আশা করি আপনারাও হেল্প করবেন। আপনারাও এই প্রশ্নগুলোর ক্ষেত্রে প্রথমে 1 নম্বরে আবেদনে ভুল হলে করণীয় কি? আবেদনে ভুল হলে, আবেদনে যদি কোনো ভুল থাকে তাহলে 1 নম্বর করণীয় কি? দেখেন 1 নম্বর করণীয় হলো টাকা জমা প্রদান করবেন না।
আবেদনে যদি কোনো ভুল থাকে তাহলে টাকা দিবেন না। আপনারা যারা আবেদন করবেন বিসিএস এ, আবেদন করার ক্ষেত্রে যদি আপনি আবেদন করার পরে সাথে সাথে টাকা দিয়ে দেন তাহলে আর কোনো অপশন আপনার হাতে থাকবে না। কিন্তু আবেদন করার পরে সাথে সাথে টেলিটকের মাধ্যমে টাকা জমা যদি না দেন তাহলে কি হবে, টাকা জমা না দিলে তাহলে আপনি 72 ঘন্টার মধ্যে এই টাকা জমা না দিলে আগের আবেদনটা ক্যান্সেল হয়ে যাবে, নতুন করে আবার আবেদন করতে পারবেন এবং নতুন করে আবেদন করলে তখন সেখানে ভুল সংশোধন ইজিলি করতে পারবেন। দ্বিতীয়ত, যদি একেবারে টাকা জমা দিয়ে ফেলেন সেই ক্ষেত্রে কি করতে পারবেন, সেই ক্ষেত্রে পিএসসি তে আপনি যোগাযোগ করতে পারেন। যদি টাকা অলরেডি জমা দিয়ে ফেলেন সেই ক্ষেত্রে পিএসসি তে যোগাযোগ করতে পারেন। পিএসসি তে যোগাযোগ করলে ওনারা আপনার তথ্যগত বিষয়ে যে কোনো সহায়তা করতে পারে। পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, আগারগাঁওয়ে ওনাদের প্রধান অফিস, এইখানে আপনি যোগাযোগ করলে ওনারা আপনাকে এটার ক্ষেত্রে সমাধান দিবে। 2 নম্বর প্রশ্ন, ডিগ্রি পাশ করে বিসিএস দেওয়া যায় কিনা? ডিগ্রি পাশ করে বিসিএস দেওয়া যায়। ডিগ্রি বলতে 3 বছরের যেটা স্নাতক কোর্স আছে, 3 বছর মেয়াদী যেটা স্নাতক কোর্স আছে, বিসিএস এর সার্কুলারে বলা আছে 4 বছর মেয়াদী স্নাতক সম্পন্ন থাকতে হবে। তো 4 বছর মেয়াদী যেহেতু আপনার হয় নাই, আপনি পড়েছেন 3 বছর, এটার সাথে প্লাস করে আপনার মাস্টার্স করলে, এটার সাথে প্লাস করে যদি মাস্টার্স করা থাকে তাহলেই আপনি আবেদন করতে পারবেন। এবং এই মাস্টার্স 1 বছর মেয়াদী যদি থাকে, 1 বছর মেয়াদী যদি কারো মাস্টার্স থাকে তাহলে তারা এখানে আবেদন করতে পারবেন। একটা হলো ডিগ্রি পাশ করলে সাথে মাস্টার্স লাগবে। আর যদি 4 বছর মেয়াদী, 4 বছর মেয়াদী যদি কারো, 4 বছর মেয়াদী যদি কারো অনার্স করা থাকে, যেটাকে আমরা স্নাতক ডিগ্রি বলি, তাহলে আর তার মাস্টার্স বাধ্যবাধকতা নাই। এরপরে আসেন আবেদনের সময় পাশের সাল কোনটি হবে। আবেদনের সময় পাশের সাল নিয়ে একটা কনফিউশন সৃষ্টি হয়। অনেকে বলে স্যার আমি তো পরীক্ষার্থী ছিলাম 2022 সালের, কিন্তু পরীক্ষা দিছি 2024 সালে, তাহলে আমার পাশের সাল কত লিখবো, 2022 নাকি 2024? তো আপনি যেই সালেই পরীক্ষা দেন না কেন, আপনার একাডেমিক সেশন অনুযায়ী যেই বছরে আপনার পরীক্ষা হওয়ার কথা সেটা আপনি দিবেন। অর্থাৎ আপনি পরীক্ষার্থী 2022 সেশনের, কিন্তু আপনি পরীক্ষা দিয়েছেন 2024 সালে, এই ক্ষেত্রে আপনি কোন সালটা উল্লেখ করবেন? আপনি উল্লেখ করবেন 2022 সাল। যেই সেশনের পরীক্ষার্থী আপনি ওই সেশনটা উল্লেখ করবেন, পরীক্ষা যেদিনই হোক না কেন। এরপরে আসেন এইখানে শুধু জেনারেল ক্যাডারে নাকি জেনারেল টেকনিক্যাল বোথ ক্যাডারে চয়েস লিস্ট দিবেন। চয়েস লিস্টের ক্ষেত্রে এখানে বলি, জেনারেল ক্যাডার মানে বিসিএস, পুলিশ, প্রশাসন, পররাষ্ট্র, ট্যাক্স, অডিট, কাস্টমস, এইগুলোকে বলা হয় জেনারেল ক্যাডার। আর টেকনিক্যাল ক্যাডার হলো যেই সাবজেক্টে আপনি অনার্স মাস্টার্স করছেন, এটাকে বলা হয় টেকনিক্যাল সাবজেক্ট। তো টেকনিক্যাল সাবজেক্টে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, টেকনিক্যাল সাবজেক্ট যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেটাও করতে পারবেন, জেনারেল চাইলে সেটাও করতে পারবেন। আলাদা জেনারেল আলাদা টেকনিক্যাল দুইটাই দেওয়ার সুযোগ আছে, অথবা বোথ ক্যাডার বা দুইটা একসাথে দেওয়ার সুযোগ আছে। সবচেয়ে বেস্ট অপশন হলো বোথ ক্যাডার, তাই আমি আশা করব আপনারা প্রত্যেকেই বোথ ক্যাডারই চয়েস দিবেন। কেউ যদি এরকম কনফিডেন্ট থাকেন যে আমি একেবারে 100% কনফিডেন্স আছে যে আমি জেনারেল ক্যাডার দিলে জেনারেল ক্যাডারই পাবো, তাহলে আপনারা জেনারেল ক্যাডার ফার্স্ট চয়েস দিতে পারেন। কারণ জেনারেল ক্যাডারে পদ সংখ্যা মাত্র 487টা। এই 487টা পদের মধ্যে যদি আপনি সিরিয়ালে 487 জন বা 500 জন বা 1000 জনের মধ্যে থাকেন, তাহলে আপনার দ্বারা সুযোগ আছে জেনারেল ক্যাডার পাওয়ার, আর না আপনি জেনারেল ক্যাডার পাবেন না। আর জেনারেল ক্যাডার না পেলে সেই ক্ষেত্রে আপনার অপশন আসবে টেকনিক্যাল ক্যাডারের। টেকনিক্যাল ক্যাডারে আপনার সাবজেক্টে যেই কয়টা পদ ফাঁকা আছে ওই কয়টা পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর বোথ ক্যাডার দিলে এই দুইটার যে কোনো একটা। তবে জেনারেল ক্যাডারে অ্যাপ্লাই করেন আর বোথ ক্যাডারে অ্যাপ্লাই করেন, যেটাই অ্যাপ্লাই করেন না কেন, আপনার দুইটা ক্যাডারের ক্ষেত্রে নন ক্যাডারে এটার উপর কোনো প্রভাব পড়বে না। নন ক্যাডারে আপনি কি চয়েস দিছেন, টেকনিক্যাল ক্যাডার নাকি জেনারেল ক্যাডার, এগুলোর কোনো প্রভাব পড়ে না। নন ক্যাডার সম্পূর্ণ আলাদা জিনিস। নন ক্যাডারের ক্ষেত্রে নাম্বার অনুযায়ী আপনার বিবেচনা করা হয়। এরপরে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটার কথা বলি। এরপরে যেটা আছে সেটা হলো টেকনিক্যাল ক্যাডার সবার শেষ দিকে দিবেন নাকি মাঝখানেও দেওয়া যায়। টেকনিক্যাল ক্যাডার আমরা অনেকেই দেখা যায় যে টেকনিক্যাল ক্যাডার অর্থাৎ শিক্ষা ক্যাডার, ধরেন আমরা যারা সাধারণত অনার্স মাস্টার্স করি তাদের থাকে শিক্ষা ক্যাডার। তো এখন এই শিক্ষা ক্যাডারটা মাঝখানে দিবেন নাকি একেবারে সবার শেষে দিবেন? ধরেন আপনি 1 নাম্বার থেকে 15 নাম্বার পর্যন্ত 15টা চয়েস দিতে পারবেন। এখন এই 15টা চয়েসের মধ্যে শিক্ষা ক্যাডারকে কই রাখবেন? শিক্ষা ক্যাডার কি 15 নাম্বারে রাখবেন, নাকি শিক্ষা ক্যাডার 1 নাম্বারে রাখবেন, নাকি শিক্ষা ক্যাডার 5, 7 এরকম একটা জায়গায় রাখবেন? বলি, শিক্ষা ক্যাডার কেউ যদি ফার্স্ট চয়েস দিতে চায় কোনো সমস্যা নেই, এটা খুবই ইতিবাচক একটা ব্যাপার। পিএসসি মনে করবে যে এই লোকটা তার প্রফেশনের প্রতি বা সে যে পড়াশোনা করছে তার সাবজেক্টের প্রতি যথেষ্ট ডেডিকেটেড এবং তাকে ব্রিলিয়ান্ট হিসেবে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ দেওয়া হয় যদি শিক্ষা ক্যাডার কেউ ফার্স্ট চয়েস দেয়। তবে শিক্ষা ক্যাডার ফার্স্ট চয়েস দিলে জেনারেল ক্যাডারগুলো আর দেওয়া না দেওয়া সমান কথা। কারণ যদি জেনারেল ক্যাডার আপনি
ওইদিকে পানও, তা আপনাকে জেনারেল তো দিবে না, কারণ আপনি যেহেতু আগেই ফার্স্ট ক্যাডার দিয়ে রাখছেন শিক্ষা ক্যাডার, তো আপনাকে ফার্স্ট ক্যাডার দিয়ে দিবে শিক্ষা ক্যাডার, তাহলে আর নিজের দিকে আপনাকে নিয়ে আসবে না। এই জন্য বেস্ট অপশন হলো শিক্ষা ক্যাডারটা একেবারে 1 নম্বরেও না দেওয়া, আবার একেবারে 10 বা 15 নম্বরে যদি নিয়ে যান, তাহলে ভাইবা বোর্ডে এটাকে খুবই নেগেটিভলি দেখে যে তুমি এই সাবজেক্টে পড়ছো, এই সাবজেক্টের প্রতি তোমার কোনো কেন আগ্রহ নাই, তুমি এই সাবজেক্টটা কেন একেবারে বাদ দিয়ে দিলা। তো এই জন্য আপনি যেটা করবেন যে শিক্ষা ক্যাডারকে 1 থেকে 5-এর মধ্যে বা 6-এর মধ্যে এর মাঝামাঝি রাখার চেষ্টা করবেন। 4-5 নম্বরে শিক্ষা ক্যাডারটা রেখে, অর্থাৎ প্রথমে জেনারেল ক্যাডার, পরে টেকনিক্যাল ক্যাডার, পরে আবারও জেনারেল ক্যাডার দেওয়া যায়। যেমন আনসার ক্যাডার যদি বলি আমি, যেমন ধরেন সমবায় ক্যাডার যদি বলি, ফ্যামিলি প্ল্যানিং ক্যাডার যেটা আছে এটার কথা যদি বলি, এই ধরনের ক্যাডারগুলো আপনি চাইলে শেষের দিকে রাখতে পারবেন। এই ক্যাডারগুলো আপনি পেলে ভালো, কিন্তু এই ক্যাডারগুলোর আগে যদি শিক্ষা ক্যাডারটা তুলে দেন, অন্তত ভাইবা বোর্ডে একটু লজ্জা থেকে বাঁচতে পারবেন। এরপরে যেটা বলি, সিজিপিএ যদি অনেক কম হয়, এই একটা প্রশ্ন থাকে, স্যার আমার পয়েন্ট একেবারে কম, সিজিপিএ অনেক কম, আমার জিপিএ এত খারাপ যে এটা দিয়ে আসলে কি আবেদন করা যাবে? আবার অনেকে বলে যে জিপিএ যদি কম থাকে তাহলে শিক্ষা ক্যাডারে কি আবেদন করা যাবে? ভাই, আপনি যদি অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার এইগুলোতে আবেদন করতে পারেন, আপনি যদি অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার এইগুলোতে যদি আবেদন করতে পারেন, তাহলে আপনি শিক্ষা ক্যাডারে কেন পারবেন না সিজিপিএ কম হলে? আর সিজিপিএ কম হয়ে যদি মানুষ অ্যাডমিন পুলিশ ক্যাডার পায়, তাহলে শিক্ষা ক্যাডার কেন পাবে না? অ্যাডমিন পুলিশ ক্যাডার সবগুলোই আপনি পেতে পারেন, শিক্ষা ক্যাডারেও আবেদন করতে পারবেন। যদি আপনার সিজিপিএ কমও হয় তাহলেও কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস, একাধিক থার্ড ক্লাস থাকলে সেই ক্ষেত্রে একটু ঝামেলা আছে। এরপরে দেখেন, মাস্টার্স যদি না করা থাকে কারো, মাস্টার্স না করা থাকলে সেই ক্ষেত্রে শিক্ষা ক্যাডার চয়েস দেওয়া যায় কিনা, শিক্ষা ক্যাডার চয়েস দেওয়া যায় কিনা যদি আপনার মাস্টার্স না করা থাকে। আবার আমরা আবারও বলতেছি যে এইখানে শিক্ষাগত যোগ্যতা হলো 4 বছর মেয়াদি অনার্স বা 4 বছর মেয়াদি স্নাতক। তো 4 বছর মেয়াদি অনার্স যদি কারো করা থাকে, তাহলে এটাই তার ন্যূনতম যোগ্যতা, শেষ। ওইখানে বলে নাই যে শিক্ষা ক্যাডারের জন্য আলাদা করে মাস্টার্স করা থাকা লাগবে বা শিক্ষা ক্যাডারের জন্য আলাদা এই করা লাগবে, ওই করা লাগবে, এরকম কোনো কিছু বলা নাই। তাই শিক্ষা ক্যাডার দিতে চাইলে আপনি যে কোনো জায়গায় ক্যাডার চয়েস দিতে পারেন, তাতে আপনার মাস্টার্স করা থাকুক বা না থাকুক এটা কোনো ম্যাটার করে না। নেক্সট আসেন, নিজের নাম বা মা বাবার নামের বানানে সার্টিফিকেট এবং এনআইডি কার্ডে যদি অমিল থাকে, এইটা অনেকেরই সমস্যা আছে। এই সমস্যাটা নিয়ে যদি কথা বলি, যে আপনার সার্টিফিকেটে মা বাবার নাম আছে একটা এবং আপনার এনআইডি কার্ডে মা বাবার নাম আছে আরেকটা, অথবা বানানগত ভুল। ভুল 2 ধরনের, একটা হলো বড় ভুল, একটা হলো বড় ভুল, আর একটা হলো ছোট ভুল। 2 ধরনের ভুল হয়। তো আপনার সার্টিফিকেট এবং এনআইডি কার্ডের যে পার্থক্য, এই পার্থক্যটা যদি বড় ধরনের ভুল হয়, তাহলে অবশ্যই আপনাকে এটা সংশোধন করাইতে হবে। এবং বিসিএস এ আবেদনের সময় এনআইডি কার্ড দেখে না, বা আবেদনের সময় এনআইডি কার্ডের কপি টপি কোনো কিছুই দেয়া লাগে না। বাট এইটা লাগবে কোথায় গিয়ে? এইটা লাগবে আপনার ভাইবা বোর্ডে। তাই আপনার সার্টিফিকেট যদি সংশোধন করার প্রয়োজন হয়, ওইটা সংশোধন করবেন, অথবা এনআইডি কার্ড যদি সংশোধন করার প্রয়োজন হয়, তাহলে ওইটা সংশোধন করবেন। যেমন সার্টিফিকেট সংশোধন করতে গেলে আপনি যাবেন কোথায়? সার্টিফিকেট সংশোধনের জন্য আপনি শিক্ষা বোর্ডে যাইতে হবে। তবে প্রথমেই সরাসরি শিক্ষা বোর্ডে যাওয়ার দরকার নাই, আপনার কাছাকাছি যে কম্পিউটারের দোকান আছে ওইখানে গিয়ে শিক্ষা বোর্ডে সরাসরি অনলাইনে আবেদন করা যায়। আর দ্বিতীয় হলো, এনআইডি কার্ডে ভুল থাকলে এটার জন্য যাবেন আপনার উপজেলার যে উপজেলা নির্বাচন অফিস, অর্থাৎ আপনি যেখানকার ভোটার, আপনার স্থায়ী ঠিকানা যেখানেই থাকুক এটা কোনো ম্যাটার করে না, আপনি যেখানকার ভোটার ওই উপজেলা নির্বাচন অফিসে গেলে তাহলে তারা আপনার এনআইডি কার্ডের যে পার্থক্যটা এইটা ঠিক করে দিতে পারবে সার্টিফিকেট সাপেক্ষে। অথবা যদি এনআইডি কার্ডে ঠিক থাকে, সার্টিফিকেট ভুল হয়, ওইটার জন্য শিক্ষা বোর্ডে আবেদন করলে সার্টিফিকেট ওনারা ঠিক করে দিবেন। এরপরে দেখেন, দ্বিতীয় প্যারায় যে প্রশ্নগুলো আছে তার মধ্যে আছে, নিজের আইডি কার্ডে মা বাবার নাম একটা লিখে রাখছেন, আর বাবা মায়ের নিজেদের আইডি কার্ডে নাম আছে আর এক রকম। যেমন ধরেন, আপনার আইডি কার্ডে আপনার বাবার নাম আব্দুল আলিম, আপনার আইডি কার্ডে, কিন্তু আপনার বাবার আইডি কার্ডে তার নাম আছে মোহাম্মদ আব্দুর রহমান। তা আব্দুর রহমান এবং আব্দুল আলিম দুইটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন নাম। এই ধরনের জটিলতা থাকলে সেই ক্ষেত্রে আপনি পুলিশ ভেরিফিকেশনের সময় ঝামেলায় পড়তে পারেন, বাট ভাইবা বোর্ডে কোনো ঝামেলা হবে না। কারণ হলো, ভাইবা বোর্ডে আপনার বাবা মায়ের আইডি কার্ড দেখবে না, আপনার সার্টিফিকেট এবং আপনার এনআইডি কার্ডের তথ্য যদি ঠিক থাকে তাহলে আপনার আর কোনো সমস্যা নেই। এরপরে আসেন,
যদি বড় কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই বড় সমস্যার ক্ষেত্রে এটা সমাধান করে নেবেন, কারণ পুলিশ ভেরিফিকেশনে কোনো ধরনের জটিলতা দেখা দিলে তখন গিয়ে আপনি দিন শেষে পাওয়া চাকরি হাতছাড়া হওয়ার সুযোগ থাকে। আর যদি ছোটোখাটো কোনো বিষয় থাকে তাহলে এটা নিয়ে প্যানিক হওয়ার দরকার নাই। ইভেন এটা যদি কারেকশন নাও করেন পুলিশ ভেরিফিকেশনে পুলিশদেরকে বা ভাইবা বোর্ডে ভাইবা ওনাদেরকে, তাহলে কোনো সমস্যা নেই। শারীরিক উচ্চতা আকার আকৃতির কারণে মেডিকেল টেস্টে বাদ দেয় কিনা, এটা একটা বিষয়। দেখেন, আমরা অনেকেই মনে করি যে মেডিকেল যেটা আছে, মেডিকেল টেস্ট যেটা হয় বিসিএস এর ক্ষেত্রে, ওইখানে অনেকে প্রশ্ন করে স্যার আমার হাত ভাঙ্গা আছে, ছোটবেলায় ভাঙ্গা ছিল, ওই ভাঙ্গার জন্য আমার কোনো সমস্যা হবে কিনা, যে আমার হাড্ডিতে কাটা দাগ আছে, হাতের উপরে কাটা দাগ আছে, পায়ের উপরে কাটা দাগ আছে, আমার চর্মরোগ আছে, আমার অমুক আছে তমুক আছে, এটার ক্ষেত্রে ওইখানে শুধুমাত্র 3টা জিনিস দেখে। একটা হলো আই টেস্ট করে 6/6 আই সাইট আছে কিনা, অর্থাৎ চোখের দৃষ্টিশক্তি, আর এটার যদি চশমা পরেন তাহলেও কোনো সমস্যা নেই। তারপরে দ্বিতীয় যেই জিনিসটা দেখে সেটা হলো আপনার প্রস্রাব পরীক্ষা করে। প্রস্রাব পরীক্ষার ক্ষেত্রে দেখে যে আপনি আসলে মাদকাসক্ত কিনা, এইটা। আর বুকের এক্সরে করে, ডোপ টেস্ট যেটা বলা হয়, বুকের এক্সরে করে দেখে যে আপনার সাথে মাদক বা অন্য কোনো কিছুর সম্পৃক্ততা আছে কিনা, আর আপনার বড় কোনো রোগ আছে কিনা, যেই রোগের ক্ষেত্রে আপনি হঠাৎ মরে টরে যেতে পারেন, এই আর কিছুই না। এরপরে দেখেন বিসিএস পরীক্ষায় এপিআর প্রার্থী কারা কারা। এপিআর প্রার্থী বলতে মূলত কাদের বোঝায়? যাদের এই বিসিএস এর আবেদনের লাস্ট ডেট, অর্থাৎ আবেদনের লাস্ট ডেট কবে? আবেদনের লাস্ট ডেট হলো 27 ফেব্রুয়ারি। আবেদনের লাস্ট ডেট 27 ফেব্রুয়ারি 2025। এই 27 ফেব্রুয়ারি 2025-এর আগের দিন পর্যন্ত যাদের সকল পরীক্ষা শেষ হবে তারাই কেবলমাত্র এপিআর প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। সকল পরীক্ষা শেষ হইতে হবে, অর্থাৎ আপনার অনার্সের যতগুলো পরীক্ষা আছে সবগুলো পরীক্ষা যদি বিসিএস এর আবেদনের যে লাস্ট ডেট, এই লাস্ট ডেটের আগে শেষ হয় তাহলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বিসিএস এর আবেদনের যে লাস্ট ডেটের আগে যদি, এর বন্ধ করে দাও, লাস্ট ডেটের আগে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলেই মানে পরীক্ষা সব শেষ হয়, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চয়েসের ক্ষেত্রে পররাষ্ট্র ক্যাডার কোথায় রাখতে হয়? পররাষ্ট্র ক্যাডার একেবারে উঁচুতে বা নিচুতে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, তবে ফর্মালিটি হলো ফরেন ক্যাডারটা 1-2 নম্বর চয়েসে না দিলে পাওয়া যায় না। যেমন ফরেন ক্যাডারের পদ সংখ্যা থাকে খুবই কম, মাত্র 10টা বা 15টা পদ সংখ্যা থাকে। তো এই পদগুলো যদি আপনি 1 নাম্বার চয়েস লিস্টে না রাখেন তাহলে এই পদগুলো না পাওয়ার সম্ভাবনাই বেশি এবং খামাখা আপনার একটা চয়েস লিস্টের জায়গা নষ্ট হবে। এই জন্য এটাকে রাখলে বলা হয় 1 অথবা 2 নাম্বার চয়েসে রাখবেন, আর 1, 2, 3-এর মধ্যে যদি না রাখেন তাহলে এটা একেবারে না রাখাই ভালো, এটা বাদ দিয়ে দিলেই ভালো হয়। আর একটা মিথ আছে, একটা প্রচলিত কথা আছে যে যদি কেউ ফরেন ক্যাডার ফার্স্ট চয়েস দেয় তাহলে তার পুরো বিসিএস এর ভাইবাটা হয় ইংরেজিতে। আসলে এইটার কোনো বাধ্যবাধকতা নাই। আপনার অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার ওনাদেরও অনেক সময় পুরো ভাইবাটা ইংরেজিতে হয়, আবার অনেক সময় পররাষ্ট্র ক্যাডারের ভাইবা বাংলায়ও কোশ্চেন করে। তবে পররাষ্ট্র ক্যাডারের ক্ষেত্রে আন্তর্জাতিক বিষয়গুলি বা বৈশ্বিক রাজনীতি যেটা আছে এটার উপরে খুব ভালো একটা দখল থাকতে হবে। এরপরে যদি আমরা সামনে যাই, সামনের দিকে গেলে আমরা পাই হলো পুলিশ ক্যাডার চয়েস দিলে এর জন্য আলাদা কোনো শারীরিক যোগ্যতা লাগে কিনা। জি না, পুলিশ ক্যাডারের জন্য আলাদা কোনো যোগ্যতা লাগে না, অর্থাৎ আপনার 200 কিলোমিটার দৌড়াইতে পারা লাগবে না, আপনার 200টা বুকডাউন দেওয়া লাগবে না, আপনার হাইট 5 ফিট 10 ইঞ্চি হওয়া লাগবে না, আপনার শরীর এরকম হওয়া লাগবে না, আপনার ওজন লাগে 55 কেজি, যদি সেখানে কমও থাকে, আপনার ওজন যদি 50 কেজিও হয় তাহলেও কোনো সমস্যা নেই। যদি আপনি সুপারিশপ্রাপ্ত হন তখন আপনি ওজন বাড়ায় নিতে পারবেন। এই ধরনের বিষয়গুলো নিয়ে খুব বেশি ঝামেলায় আপনি পড়বেন না। পুলিশ ক্যাডার এবং আনসার ক্যাডার এই দুইটার ক্ষেত্রে হাইট হলো ন্যূনতম 5 ফিট 4 ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে, 5 ফিট 4 ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে। তো এই 5 ফিট 4 ইঞ্চি থেকে যদি 2-1 ইঞ্চি কম বেশি হয়, মেয়েদের ক্ষেত্রে আরো কম, এটা 5 ফিট 2 ইঞ্চি যদি কম বেশি হয় তাহলেও কোনো সমস্যা নেই। তাহলেও আপনাকে, যদি আপনি সুপারিশপ্রাপ্ত হন তাহলে আপনাকে নিয়োগ দিবে। যদি একেবারে মেজরই না হয়, যেমন লাগবে 5 ফিট 4 ইঞ্চি হাইট, আপনার হাইট হলো 5 ফিট, এই ক্ষেত্রে ঝামেলা হতে পারে। এছাড়া 5 ফিট 4 ইঞ্চি আপনার হাইট আছে, ওনাদের লাগে 5 ফিট 4 ইঞ্চি, আপনার হাইট আছে 5 ফিট 2 ইঞ্চি বা 3 ইঞ্চি, এতে কোনো সমস্যা হবে না। এরপরে আসেন চশমা ব্যবহার করলে মেডিকেল টেস্টে বাদ দেয় কিনা। চশমা ব্যবহার করলে মেডিকেল টেস্টে বাদ দেয় না। আমার পরিচিত অনেক ক্যাডার আছেন যারা চশমা ব্যবহার করেন। যদি চশমার পাওয়ার অনেক বেশিও হয় তাহলেও কোনো সমস্যা নেই। 2-1টা ক্যাডারের ক্ষেত্রে একটু জটিলতার সৃষ্টি হতে পারে, তবে বাদ দিয়ে দিবে না। আর এরপরে একজন প্রার্থী একসাথে কয়টা ক্যাডার পছন্দ করতে পারে? একজন প্রার্থী একসাথে তার সাবজেক্ট অনুযায়ী মোট যতগুলো ক্যাডার তার সাবজেক্টের সাথে যায়
সবগুলো ক্যাডারে সে অ্যাপ্লাই করতে পারবে। এর মধ্যে যেগুলো জেনারেল ক্যাডার আছে সবগুলো জেনারেল ক্যাডারে অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি ওনার সাবজেক্টের যে কয়টা টেকনিক্যাল ক্যাডার আছে এই টেকনিক্যাল ক্যাডারগুলোতে অ্যাপ্লাই করা যাবে, এই টেকনিক্যাল ক্যাডারগুলোতে অ্যাপ্লাই করা যাবে। এরপরে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার পরে পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা যায় কিনা? নয়াকারে না, পরীক্ষার কেন্দ্র এখন বুঝে শুনে দেখে তারপরে দিবেন, ভালোভাবে দিবেন। কারণ যদি পরীক্ষার কেন্দ্র একবার দিয়ে ফেলেন আর পরীক্ষার কেন্দ্রটা পরে ঠিকঠাক না হয়, মন মতো না হয়, তাহলে কিন্তু লিখিত পরীক্ষার সময় হ্যাসেল আছে, হেভি কষ্ট হয়ে যাবে। আপনার লিখিত পরীক্ষা হয় টানা 5 দিন বা 6 দিন, টানা 5-6 দিন পরীক্ষা দিতে গেলে আপনার যদি বাসা থেকে পরীক্ষার কেন্দ্র অনেক দূরে হয়, ওই 5-6 দিন প্রতিদিন গিয়ে এসে পরীক্ষা দেওয়া টাফ হবে। পাশাপাশি থাকা খাওয়ার ভালো জায়গা না থাকলে এটা আপনার জন্য একটা হ্যাসেল সৃষ্টি করবে। আর প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র একবার পরিবর্তন করার কোনো আর সুযোগ নেই, একবার চয়েস দিলেই শেষ। এরপরে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা, এটা নিয়ে একটু কথা বলি। মেয়েরা 2টা ঠিকানায় আবেদন করতে পারে, একটা হলো নিজের বাড়ি আর একটা হলো শ্বশুর বাড়ি। এই 2টা বাড়ির ঠিকানায় তারা আবেদন করতে পারবে, 2টাই নিজের ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবে। তবে আই হোপ যে নিজের বাড়ির ঠিকানাটাই সবচেয়ে বেস্ট অপশন হবে। নিজের বাড়ির ঠিকানায় আবেদন করলে অনেক সময় দেখা যেতে পারে বাম হাতের আঙ্গুল কাটা হবে, কোনো সমস্যা নেই। আপনার যদি আঙ্গুল একটা নাও থাকে, 2টা নাও থাকে, বহু মানুষ আছে যাদের হাত পাই নাই এরপরে বিসিএস ক্যাডার, এরকম আছে বাংলাদেশেই। তো এইটা কোনো সমস্যা না, আপনি জাস্ট পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। এরপরে যেটা দেখেন যে আপনি মেয়েরা নিজের এবং শ্বশুর বাড়ি, তবে নিজের বাড়ির ঠিকানাটা দেওয়াই সবচেয়ে বেস্ট অপশন। আর আবেদনে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা অবশ্যই একই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুলিশ ভেরিফিকেশন একটা ঠিকানায় হবে। অর্থাৎ স্থায়ী ঠিকানা এবং আপনার বর্তমান ঠিকানা 2টা যদি একই ঠিকানা হয় তাহলে আপনার এক জায়গায় পুলিশ ভেরিফিকেশন হবে, বারবার 2 জায়গায় পুলিশ ভেরিফিকেশন হবে না। আর 2 জায়গায় পুলিশ ভেরিফিকেশন হলে 2বার খরচ, 2বার হ্যাসেল, 2বার দৌড়াদৌড়ি এবং 2 জায়গায় আপনার সব ঠিকঠাক রাখা লাগবে। আর যদি এক জায়গায় হয় তাহলে আপনি ইজিলি একটা পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে শেষ করে ফেলতে পারবেন। এরপরে বিসিএস এ আবেদনে ছবি তোলার ক্ষেত্রে হিজাব ব্যবহার করা যাবে কিনা? হিজাব ব্যবহার করা যাবে, ছবি যেরকম খুশি সেরকম তুলতে পারেন, এতে কোনো সমস্যা নেই। হিজাবের বাধ্যবাধকতা শুধুমাত্র পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ পরীক্ষার হলে আপনি হিজাব দিয়ে কান ঢেকে রাখতে পারবেন না। যদি আপনার কানে কোনো ডিভাইস থাকে বা কোনো হেডফোন ব্যবহার করেন, এই জন্য এটা নিষেধ করা আছে। তবে ছবি তোলার ক্ষেত্রে এটার কোনো বাধ্যবাধকতা নেই। তবে ছবি তোলার ক্ষেত্রে চেষ্টা করবেন ফর্মাল ড্রেস, অর্থাৎ ব্লেজার, টাই, এগুলোওয়ালা ছবি দিতে। যদি এগুলো আপনার না থাকে তাহলে আপনি এইগুলো এডিট করে বসাই দিতে বলবেন, ওই ছবিগুলো একটু সুন্দর হয়। কারণ ফর্মাল ছবিটা দেখলে একটু ভালো লাগলে ভালো হয়। যাদের খোঁচা খোঁচা দাড়ি আছে বা একটু সিনেমার মতো স্টাইলিশ দাড়ি, এইসব দাড়ি তারা সুন্দরভাবে ক্লিন শেপ করে ছবি তুললেই ভালো। আর ভাইবা বোর্ডেও তাহলে ওই একই চেহারায় যেতে পারবেন, কারণ ভাইবা বোর্ডে খোঁচা দাড়ি বা আপনার দেবদাস মার্কা দাড়ি বা সিনেমার নায়কদের মতো এগুলো ভাইবা বোর্ডে রাখা যায় না, ক্লিন শেপ করে যাইতে হয়। দ্যাটস ওয়াই ছবিটা ওইভাবে তুললেই ভালো। ওই ছবিগুলোই দিবেন যেই ছবিগুলো রিসেন্টলি তোলা, তাহলে আপনাকে বাচ্চা বাচ্চা লাগে আর আপনার বাস্তবতা আপনাকে বাস্তবে দেখলে একটু বড় মানুষের মতো লাগে। এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন বর্তমান ছবি তোলার। আর এই ছবি তোলার ক্ষেত্রে কোনো কার্পণ্য করবেন না, পুরান ছবি দিয়ে চালাই দেওয়ার চেষ্টা করবেন না। এরপরে আসে আপনার ওজন বা উচ্চতার ক্ষেত্রে সামান্য কম থাকলে কোনো পছন্দের ক্যাডার থেকে বাদ দিয়ে দেবে কিনা। জি না, একবার সুপারিশপ্রাপ্ত হলে, খুব মেজর কোনো সমস্যা না হলে, তাহলে আপনার এটার কোনো সমস্যা হবে না। আর বর্তমান কর্মস্থান যেটা আছে, যেখানে আপনি চাকরি করতেছেন, যদি সেটা সরকারি হয় তাহলে উল্লেখ করতেই হবে, বাধ্যতামূলক। যদি কোনো তথ্য গোপন করেন আর পরে ধরা পড়েন, বিশাল সমস্যায় পড়ে যাবেন। এই জন্য যদি সরকারি চাকরি হয় সেই ক্ষেত্রে অবশ্যই সরকারি চাকরির কথা উল্লেখ করতে হবে। যেমন প্রাইমারি হতে পারে, যেমন 11 থেকে 20 গ্রেডের অন্য কোনো ছবি হতে পারে। আর ছবির সাইজ হবে 300x300, ছবির সাইজ হবে 300x300, সিগনেচারের সাইজ হবে 300x80। এবং সিগনেচারের কথা একটা বলি, ইনিশিয়াল যেটা আমরা সিগনেচার দেই, এই সিগনেচারটাই কিন্তু আপনার একেবারে ভাইবা পর্যন্ত এই সিগনেচারটাই কাজে লাগবে। এইটার নামও লিখে দিতে পারেন, সিগনেচার আকারেও দিতে পারেন, যেটা আপনি দেন আপলোড। এরপরে আর একটা জিনিস হলো ওজন, এটা বললাম। কর্মস্থল যদি সরকারি হয় তাহলে উল্লেখ করবেন, আর যদি বেসরকারি হয়, যেমন ধরেন আপনি এনটিআরসিএ থেকে নিয়োগপ্রাপ্ত অবস্থায় কোনো হাই স্কুলে বা কোনো কলেজে, বেসরকারি কোনো স্কুল কলেজে চাকরি করেন, তাহলে এইটার কথা উল্লেখ করার দরকার নাই। বেসরকারি স্কুল কলেজে যদি চাকরি করেন তাহলে এটা না করলেও, উল্লেখ না করলেও কোনো সমস্যা হবে না। শুধুমাত্র সরকারি কোথাও চাকরি করলে তাহলে এটা উল্লেখ করতে হয়, বেসরকারিটা উল্লেখ না করলেও চলে। এই 2টা জিনিস আপনি মাথায় রাখবেন। তো এই ছিল মোটামুটি বাছাইকৃত 20টা প্রশ্নের উত্তর। আর আরেকটা জিনিস আছে,
এনআইডি কার্ড যাদের হয় নাই জন্ম সনদ দিয়ে ফর্ম ফিল আপ করা যাবে, এবং অবশ্যই অবশ্যই ছবির পেছনটা হবে নীল। এবং আপনার যদি হয় এনআইডি কার্ড হয় তখন এটা অবশ্যই নিয়ে নেওয়া লাগবে আপনার ভাইবার আগে। ভাইবার সময় এনআইডি কার্ড জরুরি, আর বাংলাদেশের বিসিএস এ যে সময় লাগে এর আগে অবশ্যই এনআইডি কার্ড পেয়ে যাবেন, টেনশন নিয়েন না। আর পরীক্ষা কবে হতে পারে এইটা একটা ব্যাপার, সেটা হলো পরীক্ষা হতে পারে, প্রথম সার্কুলারে উল্লেখ করা ছিল পরীক্ষা হবে মে মাসে, এবং প্রথম সার্কুলারে আবেদনের শেষ তারিখ ছিল 30 জানুয়ারি। তো এইখান থেকে যদি 30 জানুয়ারি না সরি 30 ডিসেম্বর 2024, ওই সময় বলা ছিল আবেদনের ছিল 30 ডিসেম্বর 2024, ওই সময় বলা ছিল মে 2025 সম্ভাব্য তারিখ পরীক্ষা নেওয়ার। এখন যেহেতু আবেদনের শেষ তারিখ হচ্ছে 27 ফেব্রুয়ারি 2024, 27 ফেব্রুয়ারি 2025 আবেদনের শেষ তারিখ, সেক্ষেত্রে পরীক্ষা হতে পারে জুন অথবা জুলাই মাসে, জুন অথবা জুলাই মাসে। এর আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা একেবারে মোটামুটি 0% ধরা যায়, জুন অথবা জুলাই 2025। কারণ কি দেখেন, ফেব্রুয়ারি মাসে যদি আপনার আবেদন শেষ হয়, ফেব্রুয়ারি মাসে আবেদন শেষ হওয়ার পরে মার্চ মাস হলো রোজার মাস, রোজার মাসে প্রশ্ন মডারেশনের কাজ বা অন্যান্য কাজে মনে হয় না ওনারা হাত দিতে পারবে। এইখানে টোটাল 3টা কাজ আছে বড় ধাপে। 1 নাম্বার কাজ হলো ওনাদেরকে প্রথমে প্রশ্ন মডারেশনের জন্য বা প্রশ্নপত্র তৈরি করার জন্য একটা প্যানেল বানাইতে হবে, এবং প্রশ্নপত্র তৈরি করার প্যানেল তৈরি করবে। প্যানেলের পরে ওনারা প্রশ্নপত্র জমা দিবে, এরপরে প্রশ্নপত্র বাছাই করবে, এইখান থেকে কোনগুলো পরীক্ষার জন্য সিলেক্ট করা হবে। বাছাই করার পরে এই প্রশ্নগুলো ছাপানো হয় বিজি প্রেসে। ওই বিজি প্রেসের শিডিউল পেতে অনেক সময় ঝামেলা হয়, এবং এর জন্য ইতিহাসে দেখা যায় যে এর আগে বহুবার পরীক্ষা পিছিয়েছে, এবং প্রশ্ন ছাপানোর জন্য যে বিজি প্রেস এটা শিডিউল রেগুলারলি পাওয়া যায় না। ওই অর্থে প্রশ্ন ছাপানো শেষ হলে তারপর পরীক্ষার হল বুকিং, পরীক্ষার হল বুকিং এর জন্য বিভিন্ন স্কুল কলেজে ওনারা চিঠি দেয়, চিঠি দেওয়ার পরে যেসব স্কুল কলেজ যেই তারিখে সম্মতি জানায় সব মিলে ওই তারিখটা ওনারা ফিক্সড করেন পরীক্ষার তারিখের জন্য। তারপরে আসে আপনার পরীক্ষার ডেট। তো এতগুলো ধাপ অতিক্রম করে আপনার প্রিলিমিনারি পরীক্ষার ডেট আসতে আসতে মোটামুটি জুন বা জুলাই, জুনের আগে কোনোভাবেই না, জুলাইয়ের পরেও যেতে পারে। তো সব মিলে মোটামুটি আপনারা এখন থেকে হাতে পাচ্ছেন। আজকে হলো কত তারিখ? আজকে হচ্ছে 28 জানুয়ারি, ধরেন এটা ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে। ফেব্রুয়ারি থেকে জুন বা জুলাই পর্যন্ত, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, অন্তত এখন থেকে 5 মাস আপনারা হাতে পাচ্ছেন, যেটা পর্যাপ্ত সময়। এখন থেকে 5 মাস মানে হলো 5 30 150 দিন, 150 দিন কমপক্ষে হাতে পাবেন। এই সময়টা 180 দিন বা 200 দিনও হতে পারে। এই জন্য এখন থেকেই এই জিনিসগুলো ফোকাস দিয়ে পড়তে পারেন। আর যে সময় আছে একজন পরীক্ষার্থীর প্রিলিমিনারি পরীক্ষা পাশ করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এইটাই ছিল মোটামুটি আজকের মতো কথা। আর আমাদের 47তম বিসিএস বুলেট লাইভ ব্যাচ, এই ব্যাচটাতে এখনো ভর্তি চলতেছে। এই ব্যাচটা 4 নাম্বার ব্যাচে ভর্তি চলতেছে, অর্থাৎ 3টা ব্যাচ অলরেডি পূর্ণ হয়ে গেছে, এবং 3 ব্যাচওয়ালারা রেগুলার ক্লাস করতেছে। 100 দিনের একটা প্ল্যান, 100 দিন আমাদের সাথে রেগুলার ক্লাস করবেন, পরীক্ষা দিবেন, প্রস্তুতি নেবেন, এবং পাশাপাশি অন্যান্য যে আছে এগুলো আপনারা পাবেন গাইডলাইন। ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হলে সমস্যা হবে কিনা, সমস্যা হবে কিনা আমি জানি না, তবে ছবির ব্যাকগ্রাউন্ড নীলই দিবেন। কেন সাদা দিবেন? আপনি তো নতুন ছবি তুলবেন, ছবি ব্যাকগ্রাউন্ড নীল দিয়ে তুলবেন। ওকে, পাসপোর্ট সাইজের ছবি তুলবেন। আপনি যেভাবে দাড়ি রাখছেন ভাইভাতে সেভাবে দাড়ি রাখা যাবে, যদি এরকম দাড়ি থাকে তাহলে রাখা যাবে, এবং ওই ভাইবার সময়ও থাকতে হবে, আর এখন ছবিতেও থাকতে হবে। এই দুইটা একটু খেয়াল রাখবেন। আর 100 ডেজ বুলেট লাইভ ব্যাচ, এই ব্যাচটায় ভর্তি ফি কত বাকি এই সংক্রান্ত যে কোনো তথ্য যদি আপনারা জানতে চান, একেবারে শেষ অবস্থায় এসে পৌঁছেছেন, প্রস্তুতি ভালো না, কোনো কিছু আগাইতে পারেন নাই, এরকম যারা আছেন তাদের জন্য 48তম বিসিএস এর ফাউন্ডেশন টু অ্যাডভান্স কম্বাইন্ড ব্যাচ, যেখানে প্রিলি লিখিত কম্বাইন্ড গাইডলাইন পাবেন, এই ব্যাচটাতে ভর্তি চলছে। 1 বছর মেয়াদী দীর্ঘ প্রস্তুতির সুযোগ আছে। এছাড়াও আপনার যে কোনো প্রশ্ন থাকলে চাকরির পরীক্ষা সংক্রান্ত, প্রস্তুতি সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য 09644433300 এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন দিনরাত 24 ঘন্টা যে কোনো তথ্য জানার ক্ষেত্রে। এখন থেকে যদি কেউ প্রিলিমিনারি প্রস্তুতি নেন, প্রিলিমিনারি পরীক্ষা হবে কবে? প্রিলিমিনারি পরীক্ষা 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা লিখে রাখেন, একেবারে মাস্ট আপনার জুন অথবা জুলাই, এর আগে না, জুন অথবা জুলাই 2025 এর আগে না। এই জুন অথবা জুলাই 2025 এর আগে যেহেতু পরীক্ষা হচ্ছে না, সেহেতু আপনি সময় পাচ্ছেন অন্তত 5 মাস। সামনে কিন্তু ঈদ আছে, সামনে কিন্তু কোরবানি আছে, বেকারদের কোনো ঈদ কোরবানি হয় না।
বেকারদের কোনো ঈদ কোরবানি হয় না, বেকাররা কিন্তু এটা মাথায় রাখেন ভালোভাবে, ওই সময় যাতে আপনার সময় ওয়েস্ট না হয়, সময়টা কাজে লাগাবেন। আর এই 5 মাস ভালোভাবে প্রিপারেশন নিলে আশা করি অবশ্যই প্রিলিমিনারি পাস করা সম্ভব। তবে সেক্ষেত্রে বাছাই করা গুরুত্বপূর্ণ অংশগুলোই শুধু পড়তে হবে। ভালো একটা গাইডলাইন অনুযায়ী যদি আপনার প্রস্তুতি রেগুলারলি চলে, আমাদের যেটা হয় পড়াশোনা শুরু করি কিন্তু কন্টিনিউ করতে পারি না, 2 দিন পর পরই এটা নষ্ট হয়ে যায়, এই পড়ার মাঝখানে গ্যাপ চলে আসে, ব্রেক হয়ে যায়। এই জন্য পড়ার ক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনি পড়া শুরু করলে রেগুলারিটি মেনটেন করা, নিয়মিত প্রস্তুতি বোঝার জন্য আপনার ছবিকেই কালার দিব, অবশ্যই কালার ছবি দিবেন, সাদা কালো ছবি কি আপনাকে দিতে বলছে? তারপরে আপনি যেটা করবেন প্রস্তুতির জন্য নিয়মিত পরীক্ষা দেওয়া, নিয়মিত ক্লাস করা, নিয়মিত পড়াশোনা করা, এই জিনিসগুলো যাতে আপনারা করতে পারেন, এই জন্যই আমাদের 100 ডেজ বুলেট লাইভ ব্যাচ। এই বুলেট লাইভ ব্যাচে যদি আপনি ভর্তি হন 100 দিনের মধ্যে প্রস্তুতির একেবারে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন আমাদের সাথে পাবেন, কিন্তু বাকি পড়াটা আপনাকেই পড়তে হবে। যে কোনো তথ্য জানার জন্য এই নাম্বারে কল করবেন। আজকের মতো এই পর্যন্তই। এছাড়া আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের ওয়েবসাইটে ঢুকবেন www.bidyabari.com। এই ওয়েবসাইটে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানতে পারবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য, দেখা হবে আবারও ইনশাল্লাহ। সেই পর্যন্ত অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।